ঘটনাটি 2015 সালের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের মিত্রবন্ধু নগর এলাকা থেকে, যেখানে রায়না পরিবার বাস করত। পরিবারে মোট 5 জন সদস্য ছিল। প্রধান সদস্য ছিলেন সঞ্জয় রায়না, তাঁর স্ত্রী কবিতা রায়না, তাঁদের 9 বছরের ছেলে ধ্রুব রায়না এবং 6 বছরের মেয়ে ইয়াশস্বী রায়না। এছাড়া সঞ্জয়ের মা অর্থাৎ কবিতার শাশুড়ি কান্তা দেবীও তাঁদের সঙ্গে থাকতেন। সঞ্জয় রায়না একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ পদে কাজ করতেন। তার স্ত্রী কবিতা ও শাশুড়ি কান্তা দেবী ছিলেন গৃহিণী। সঞ্জয় ও কবিতার 2 সন্তান নিয়মিত স্কুলে যেত। মেয়ে ইয়াশস্বী ছোট ছিল এবং স্কুলে ভর্তি নতুনই হয়েছিল। প্রতিদিন সকাল 7:30টায় সে স্কুলে যেত এবং দুপুর 1:30টার দিকে বাড়ি ফিরত। কবিতার এটা ডেলিকার রুটিন ছিল। প্রতিদিন সকালে তিনি তার মেয়েকে স্কুটিতে করে বাসস্টপে নিয়ে যেতেন এবং দুপুরে আবার সেই বাসস্টপে গিয়ে মেয়েকে নিয়ে আসতেন। যেহেতু বাসস্টপটি বাড়ি থেকে খুব কাছেই ছিল, তাই কবিতা প্রায়ই মোবাইল বাড়িতে রেখেই বের হতেন। এরপর তারিখ আসে 24 আগস্ট 2015। সেই দিনও কবিতা মেয়েকে বাসস্টপ থেকে আনার জন্য প্রস্তুত হচ্ছিলেন। দুপুর 1টার দিকে তিনি স্কুটিতে করে বাড়ি থেকে বের হন। সেদিনও মোবাইল বাড়িতেই রেখে যান। বাসস্টপে যাওয়ার পথে তাঁর মনে হয় আগে ইমলি চকের একটি বুটিক থেকে নিজের জামা কাপড় নিয়ে আসবে, তারপর ফেরার পথে মেয়েকে বাসস্টপ থেকে নিয়ে যাবে। তাই কবিতা বুটিকে যান। ইতিমধ্যেই 1:30টা বেজে যায়। তার মেয়ে স্কুল বাস থেকে নেমে বাসস্টপে দাঁড়িয়েছিল, কিন্তু তার মা সেখানে তখনও তাকে নিতে আসেননি। ওই বাসস্টপে আরেকজন মহিলা, যিনি নিজের সন্তানদের নিতে এসেছিলেন, ইয়াশস্বীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি মেয়েটিকে নিজের সঙ্গে নিয়ে রায়না পরিবারের বাড়িতে রেখে আসেন। বাড়ি পৌঁছে সেই মহিলা কান্তা দেবীকে জানান যে সে বাসস্টপে একা দাঁড়িয়েছিল, তাই তিনি তাকে বাড়িতে নিয়ে এসেছেন। কান্তা দেবী মনে করেন কবিতা বুটিক থেকে জামা নিতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসবেন। এরই মধ্যে সঞ্জয় রায়না, যিনি প্রতিদিন দুপুরে লাঞ্চের জন্য বাড়ি আসতেন, বাড়ি ফিরে দেখেন কবিতা বাড়িতে নেই। তিনি মায়ের কাছে কবিতার ব্যাপারে জিজ্ঞেস করেন। কান্তা দেবী পুরো ঘটনা জানিয়ে দেন। তবে সঞ্জয়ও ভাবেন কবিতা হয়তো বুটিকেই বেশি সময় নিচ্ছেন বা কোনো বন্ধুর কাছে। তিনি নিশ্চিত ছিলেন যে কবিতা একটু পরেই ফিরে আসবেন। কিন্তু সময় গড়িয়ে যায় 1 ঘণ্টা, 2 ঘণ্টা, তবুও কবিতা বাড়ি ফেরেন না। এবার সঞ্জয় ও তার মা চিন্তিত হয়ে পড়েন। সঞ্জয় কবিতার সব বন্ধু ও আত্মীয়দের ফোন করতে থাকে, এই ভেবে যে কবিতা তাদের কাছে গেছেন কিনা, কিন্তু সবার উত্তর ছিল না। ধীরে ধীরে সন্ধ্যা 6টা বেজে যায়। সঞ্জয়ের উদ্বেগ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত সঞ্জয় স্থানীয় থানায় গিয়ে পুলিশের কাছে পুরো ঘটনাটি জানান। তবে শুরুতে পুলিশ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না। তারা বলে কবিতা হয়তো কোথাও বাইরে গেছেন এবং শিগগিরই ফিরে আসবেন। কিন্তু সঞ্জয় পুলিশকে জোর দিয়ে বোঝান যে কবিতা কখনো কাউকে না জানিয়ে এত দীর্ঘ সময় বাইরে থাকেন না। তিনি জানান যে তিনি ইতিমধ্যেই তার সমস্ত আত্মীয় ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কেউই কবিতার কোনো খবর দিতে পারেননি। সঞ্জয়ের অনুরোধে অবশেষে পুলিশ একটি মিসিং রিপোর্ট ফাইল করে। তবে পুলিশ এটিকে শুরুতে খুব গুরুত্ব দিয়ে নেয়নি, কারণ সাধারণত নিখোঁজ রিপোর্টের পর পুলিশ 24 ঘণ্টার মধ্যে সক্রিয় হয় না। মিসিং রিপোর্ট ফাইল করার পর সঞ্জয় বাড়ি ফিরে আসেন এবং আত্মীয় স্বজনদের নিয়ে কবিতাকে খুঁজতে শুরু করেন। সময় দ্রুত পেরিয়ে যায় এবং রাত 10টা বেজে যায়। ঠিক তখনই সঞ্জয়ের কাছে থানার একটি ফোন কল আসে। ফোনে জানানো হয় যে তাকে অবিলম্বে সরকারি হাসপাতালে আসতে হবে, কারণ সেখানে একটি পুড়ে যাওয়া মহিলার মৃতদেহ পাওয়া গেছে এবং সেটি শনাক্ত করা প্রয়োজন। এই খবর শুনে সঞ্জয়ের মনে ভীষণ আতঙ্ক সৃষ্টি হয়। তিনি দ্রুত হাসপাতালে পৌঁছান। সেখানে পৌঁছে হাসপাতালে তাকে একটি পুড়ে যাওয়া মৃতদেহ দেখানো হয়। দেহটি এতটাই জ্বলে গেছে যে সেটি চেনা প্রায় অসম্ভব ছিল। সঞ্জয় মৃতদেহটির হাত লক্ষ্য করেন, কারণ কবিতার ডান হাতে ওম লেখা একটি ট্যাটু ছিল। মৃতদেহটির হাতেও একটি ট্যাটু দেখা যাচ্ছিল, তবে দেহ পুড়ে যাওয়ায় সেটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। সবকিছু মিলিয়ে সঞ্জয়ের মনে হয় এটি কবিতার মৃতদেহ হতে পারে। তিনি পুলিশকে জানান যে এটি তার স্ত্রীর দেহ বলে মনে হচ্ছে। এরপর সঞ্জয় বাড়ি ফিরে গিয়ে পরিবারের সবাইকে এই খবর জানান। খবর শুনে পরিবারের সদস্যরা গভীর শোকের মধ্যে পড়ে যান এবং হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ পরিবারকে সান্ত্বনা দিয়ে বলে যে মৃতদেহটির পোস্টমর্টেম হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রের প্রক্রিয়া শেষ হলে পরের দিন সকালে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ এটাও জানায় যে তারপর পুরো ঘটনার তদন্ত শুরু হবে। সঞ্জয় ও তার পরিবার বাড়ি ফিরে যায়। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরের দিন সকালবেলায় তারা মৃতদেহটি নিতে থানায় যান। পুলিশ মৃতদেহের সঙ্গে পাওয়া কিছু জিনিস সঞ্জয়কে হস্তান্তর করে। এর মধ্যে ছিল একটি মঙ্গলসূত্র, কিছু চুড়ি এবং কাঁকন। কিন্তু এই জিনিসগুলো দেখেই সঞ্জয় চমকে ওঠেন। তিনি পুলিশকে বলেন, এগুলো আমার স্ত্রীর জিনিস বলে মনে হচ্ছে না।
পুলিশ তখন বলেন এই জিনিসগুলো দেহের কাছেই পাওয়া গেছে। এবার সঞ্জয়ের সন্দেহ আরও গভীর হয়। তিনি বলেন, যদি এই জিনিসগুলো আমার স্ত্রীর না হয় তাহলে দেহটিও তার হতে পারে না। এরপর পুলিশ সঞ্জয়কে আবার মৃতদেহটি শনাক্ত করতে নিয়ে যায়। এবার সঞ্জয় মৃতদেহটি খুব ভালোভাবে পরীক্ষা করেন এবং কবিতার হাতের ডান পাশে ট্যাটুটি খুঁজতে শুরু করেন। কিন্তু তিনি দেখতে পান যে মৃতদেহে ট্যাটুটি বাঁ হাতে আছে। এবার সঞ্জয় পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এটি তার স্ত্রীর দেহ নয়। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশকে জানান যে এটি কোনো অন্য মহিলার মৃতদেহ। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর পুলিশ সঞ্জয়ের কথা মেনে নেয় এবং তাকে ও তার পরিবারকে বাড়ি ফিরে যেতে দেয়। এরপর ২৫ আগস্ট ২০১৫ দিন সঞ্জয় রায়না তার স্ত্রী কবিতার নিখোঁজ হওয়ার পোস্টার ছাপানোর কাজ শুরু করেন। সেই পোস্টারে কবিতার ছবি ছিল এবং ঘোষণা দেওয়া হয়েছিল যে কেউ কবিতার খোঁজ দিতে পারবে বা কোনো তথ্য সরবরাহ করবে তাকে ২৫,০০০ টাকা দেওয়া হবে। সঞ্জয় প্রচুর পোস্টার ছাপান এবং সেগুলো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় লাগানোর উদ্যোগ নেন। পোস্টারগুলো অটো রিকশার পেছনে, রেল স্টেশনের কাছে এবং বিভিন্ন জনবহুল স্থানে লাগানো হয়। পুলিশও এই পোস্টারগুলোর কপি সংগ্রহ করে তাদের নিজের নেটওয়ার্কে ছড়িয়ে দেয়। সঞ্জয়ের আত্মীয় স্বজন এই পোস্টারগুলোর ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল করে দেন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম ব্যবহার করে বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বলা হয় কেউ যদি কবিতাকে কোথাও দেখে বা তার সম্পর্কে কিছু জানে তাহলে যেন সঞ্জয় বা পুলিশকে খবর দেয়। সেদিন পুরো দিনটা এইভাবেই কেটে যায়। পরের দিন ২৬ আগস্ট সকাল আনুমানিক ১১টা নাগাদ কবিতার বাড়ি থেকে কিছুটা দূরে একটি সেতুর নিচে স্থানীয় কিছু মানুষ দুটি বড় বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তাগুলোর চারপাশে মাছি উড়ে বেড়াচ্ছিল, যা দেখে তাদের সন্দেহ হয়। তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাগুলো খোলে এবং ভেতরে তারা যা দেখে তা ছিল খুব ভয়াবহ। ভেতরে একটি মহিলার কাটা দেহের অংশ পাওয়া যায়। সেই মহিলাকে নৃশংসভাবে মেরে টুকরো টুকরো করে সেই বস্তাগুলোতে ভরা হয়েছিল। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত প্রত্যেকে শিউরে ওঠেন। পুলিশ দেহের অংশগুলো পোস্টমর্টেমের জন্য পাঠায় এবং এরপর সঞ্জয় রায়নাকে ফোন করে জানায় যে সেতুর নিচে পাওয়া মহিলার দেহাংশ কবিতার হতে পারে। তারা সঞ্জয়কে অনুরোধ করেন এসে শনাক্ত করতে। সঞ্জয় তার আত্মীয়দের সঙ্গে দ্রুত পোস্টমর্টেম হাউসে যান। যখন তিনি মহিলার মুখ দেখেন তার পৃথিবী ভেঙে যায়। এবার তিনি কোনো ভুল করেন না। তিনি নিশ্চিত হন এটি তার স্ত্রী কবিতারই দেহ। সঞ্জয় ভেঙে পড়েন এবং অঝোরে কান্না করতে থাকে। পোস্টমর্টেম প্রক্রিয়া শেষ হওয়ার পর পরের দিন পুলিশ মৃতদেহটি সঞ্জয় ও তার পরিবারের হাতে তুলে দেয়। এরপর পরিবারের সদস্যরা কবিতার শেষকৃত্যের প্রস্তুতি শুরু করেন। এর মধ্যেই কবিতার নিখোঁজ ও দেহ উদ্ধারের খবর গোটা শহরে ছড়িয়ে পড়ে। পোস্টারগুলো এখন প্রতিটি গলিতে দেখা যাচ্ছিল আর সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল। মামলাটির গুরুত্ব ক্রমেই বাড়তে থাকায় পুলিশ পরিবারকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। পরিবারের সদস্যরা কষ্টের সঙ্গে কবিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। এদিকে মিডিয়া এবং সাধারণ মানুষের চাপ এতটাই বেড়ে যায় যে পুলিশ এই মামলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয় এবং তদন্ত আরও গভীরভাবে শুরু হয়। কিন্তু তদন্ত শুরু করার পর ক্রাইম ব্রাঞ্চ সঞ্জয় রায়না এবং তার মা কান্তা দেবীকে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ তাদের কাছে সমস্ত ছোট বড় ঘটনার তথ্য জানার চেষ্টা করে যাতে মামলার আসল সত্য বেরিয়ে আসে। ক্রাইম ব্রাঞ্চ সঞ্জয় রায়না এবং তার মা কান্তা দেবীকে করা জিজ্ঞাসাবাদ করছিল, যা তাদের জন্য খুবই পীড়াদায়ক হয়ে উঠেছিল। সঞ্জয় অবশেষে নিজের ক্ষোভ প্রকাশ করতে মিডিয়ার সাহায্য নেন। মিডিয়ার সামনে সঞ্জয় বলেন, পুলিশ প্রকৃত অপরাধীদের ধরার পরিবর্তে আমাদেরই হয়রানি করছে। আমরা তো আগে থেকেই শোকে আছি। এই খবর যখন সংবাদপত্র এবং টিভি চ্যানেলে প্রকাশিত হয় পুরো ইন্দোর শহরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মানুষ প্রতিবাদ জানাতে শুরু করে এবং পুলিশের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়, যখন এক পরিবার এমনিতেই শোকগ্রস্ত তখন কেন তাদেরকেই অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে। জনগণ ও মিডিয়ার চাপে পড়ে পুলিশ বুঝতে পারে এই মামলা দ্রুত সমাধান করা খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তারা নিশ্চিত হয় যে সঞ্জয় এবং তার মা এই অপরাধে জড়িত নন। পরিস্থিতি সামলাতে ইন্দোর পুলিশ ১২০ জন পুলিশ কর্মকর্তার ৪টি বিশেষ দল গঠন করে। প্রতিটি দলে ৩০ জন করে অফিসার ও কনস্টেবল ছিলেন। প্রথম দলের কাজ ছিল তারা সেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে যেখান থেকে কবিতার দেহাংশ উদ্ধার হয়েছিল এবং ফুটেজের গভীর বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ জোগাড় করবে। এটি এই দলের মূল কাজ ছিল। এবং দ্বিতীয় দল প্রাপ্ত প্রমাণগুলো ফোরেনসিক টিমের সঙ্গে মিলে বিশ্লেষণ করার দায়িত্ব পায়।
ফোরেনসিক পরীক্ষার মাধ্যমে এমন কোনো পোক্ত প্রমাণ জোগাড় করার চেষ্টা চলতে থাকে যা অপরাধীদের চিহ্নিত করতে সাহায্য করবে। তৃতীয় দল ঘটনাস্থল পুনর্নির্মাণের দায়িত্ব পায়। অপরাধ কিভাবে ঘটেছে তা খুঁজে বের করতে ঘটনাস্থলটি আবারও পর্যবেক্ষণ করা হয়, যাতে কোনো উপেক্ষিত লুপহোল যেন বাদ না পড়ে তা নিশ্চিত করাই ছিল এই দলের কাজ। চতুর্থ দল সব প্রমাণ সংগ্রহ করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা ও তাদের করা জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব পায়। এই ১২০ জন পুলিশ কর্মকর্তা দিনরাত এই মামলার সমাধানে কাজ শুরু করে। তদন্ত চলাকালে পুলিশ জানতে পারে যে ২৪ আগস্টের দিন কবিতা তার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে ইমলি চকের একটি বুটিক থেকে নিজের কাপড় নিতে গিয়েছিলেন। পুলিশ দ্রুত সেই বুটিকের সন্ধান করে এবং জানতে পারে বুটিকটি মহেশ ব্যারাগী এবং তার স্ত্রী মীনা ব্যারাগী চালাতেন। তাই পুলিশ তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে মহেশ এবং মীনা স্বীকার করেন যে কবিতা সেই দিন বুটিক থেকে কাপড় নিয়ে গিয়েছিলেন, কিন্তু এর বেশি কিছু বলে না। এরপর পুলিশ মহেশ এবং মীনার অতীত রেকর্ড খতিয়ে দেখে। তদন্তে বেরিয়ে আসে মহেশ একজন সন্দেহজনক মানুষ ছিলেন। ২০১৩ এবং ২০১৪ সালে তিনি মারধর, হুমকি দেওয়া এবং বেআইনিভাবে প্রাপ্তবয়স্কদের সিনেমা বিক্রির জন্য জেল খেটেছিলেন। এই তথ্য পুলিশকে একটি গুরুত্বপূর্ণ সূত্র দেয়, যা মামলার সমাধানের দিকে প্রথম বড় পদক্ষেপ ছিল। মহেশ ব্যারাগী এবার পুলিশের প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে মহেশ তার বুটিকের ঠিক পাশেই একটি নতুন শাড়ির দোকান খুলেছিলেন। দোকানটি তিনি ২০ আগস্ট ২০১৫তে চালু করেছিলেন, অর্থাৎ কবিতা নিখোঁজ হওয়ার মাত্র ৪ দিন আগে। কিন্তু সবচেয়ে সন্দেহজনক বিষয় ছিল মহেশ সেই নতুন দোকানটি ২৬ আগস্ট অর্থাৎ মাত্র ৬ দিনের মধ্যেই বন্ধ করে দেন। পুলিশ যখন মহেশকে জিজ্ঞাসা করে তিনি কেন এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলেন, তখন তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। মহেশের এই নীরবতা এবং এড়িয়ে যাওয়ার প্রবণতা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। ইতিমধ্যেই কবিতার পোস্টমর্টেম রিপোর্ট এসে যায়। রিপোর্টে বলা হয় কবিতার মাথায় কোনো ভারী বস্তু, সম্ভবত একটি লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল। আঘাত এতটাই গুরুতর ছিল যে সে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে গিয়েছিল। পরে তার সঙ্গে দুষ্কর্ম করা হয় এবং দেহ ৬টি টুকরো করে সেই ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। এই তথ্য প্রকাশ্যে আসার পর মহেশ ব্যারাগীর উপর পুলিশের সন্দেহ আরও গভীর হয়ে যায়। তার অতীত অপরাধমূলক ইতিহাস এবং নতুন দোকান মাত্র ৬ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া পুলিশকে সন্দেহে ফেলে এবং এসব তথ্য মহেশকে পুলিশের প্রধান সন্দেহভাজন করে তোলে। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরও পুলিশ মহেশের বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয়। এই কারণে বাধ্য হয়ে মহেশ ব্যারাগীকে পুলিশ ছেড়ে দেয়। এরপর পুলিশ একটি নতুন পরিকল্পনা নেয়। তারা কবিতার বাড়ির আশেপাশে ৫ কিলোমিটারের মধ্যে ২৪ আগস্টে করা সমস্ত ফোন কলের রেকর্ড চেক করে। এই কাজে ১০০-র বেশি পুলিশ কর্মী যুক্ত ছিল। প্রায় ১,০০০ সন্দেহজনক ফোন কল আলাদা করা হয়। তবে প্রতিটি কল গভীরভাবে খতিয়ে দেখার পরও পুলিশের হাতে কোনো পোক্ত প্রমাণ আসে না। এরপর ৩০ আগস্ট ২০১৫তে পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় একটি স্কুটির সন্ধান পাওয়া গেছে, যা ৬-৭ দিন ধরে বাস স্ট্যান্ডের পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, যেটাকে কেউ নিতে আসেনি। এই শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্কুটির রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করে। জানা যায় স্কুটিটি আর কারও নয়, কবিতারই ছিল। পুলিশ স্কুটি ভালোভাবে পরীক্ষা করে পার্কিং গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। গার্ড জানায় বাস স্ট্যান্ডে প্রতিদিন হাজার হাজার গাড়ি পার্ক হয়। এই কারণে কে স্কুটি রেখে গেছে তা বলা তার পক্ষে কঠিন। এরপর পুলিশ গার্ডকে মহেশ ব্যারাগীর ছবি দেখায় এবং জিজ্ঞেস করে ইনি কি সেই ব্যক্তি ছিল। গার্ড ছবি দেখে মহেশকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। এই দেখে পুলিশের প্রথমে সন্দেহ হয়। তারা ভাবে গার্ড হাজার হাজার মানুষের মধ্যে মহেশকে কিভাবে মনে রাখল। গার্ড জানায় মহেশ স্কুটি পার্ক করার সময় তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। গার্ড তাকে স্কুটির হ্যান্ডেল লক করতে বারণ করেছিল যাতে সেটি সরানো যায়। তবে মহেশ হ্যান্ডেল লক করে এবং ঝামেলা করে সেখান থেকে চলে যায়। এই কারণেই গার্ড মহেশকে সহজেই মনে রাখতে পেরেছে। গার্ড নিশ্চিতভাবে বলে মহেশই সেই ব্যক্তি যে কবিতার স্কুটি পার্ক করেছিল। এই তথ্য পুলিশের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে এবং মহেশ ব্যারাগী আবার পুলিশের সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। তাই পুলিশ মহেশকে দ্বিতীয়বার গ্রেপ্তার করে এবং কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে এবারও মহেশ কোনো দোষ স্বীকার করে না। গার্ডের গলাবন্দি সাক্ষ্য ছাড়া পুলিশের হাতে আর কোনো প্রমাণ ছিল না। তারা জানত মহেশ স্কুটি পার্ক করেছিল, তবে এটি আদালতে প্রমাণ করার জন্য তাদের কাছে পোক্ত প্রমাণ ছিল না। সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রমাণ জোগাড় করা আরও কঠিন হয়ে পড়ে। পুলিশের সন্দেহ থাকলেও প্রমাণের অভাবে মহেশকে ছেড়ে দিতে হয়।
এরপর পুলিশ এলাকা জুড়ে আরও ব্যাপক তদন্ত শুরু করে। তারা স্থানীয় সবজি বিক্রেতা, দুধওয়ালা এবং পেট্রোল পাম্পের কর্মচারীসহ মোট ১৭৭ জনকে জিজ্ঞাসাবাদ করে। তারা আশাবাদী ছিল এর মধ্যে থেকে কোনো একটি সূত্র পেয়ে যাবে। এরপর পুলিশ মহেশ এবং কবিতাকে পথের সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা শুরু করে। ফুটেজে মহেশকে বেশ কয়েকবার দেখা যায় এবং কবিতাকেও দেখা যায়, তবে কখনোই তাদের একসঙ্গে দেখা যায়নি। এর অর্থ ছিল মহেশকে অপরাধী প্রমাণ করার জন্য পুলিশের কাছে কোনো দৃঢ় প্রমাণ ছিল না, তাই তাকে ছাড়তে হয়। তবে পুলিশ মহেশকে ছেড়ে দিলেও তার মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে। ট্র্যাকিং থেকে পুলিশ জানতে পারে যে মহেশ প্রায়ই একটি নির্দিষ্ট ফ্ল্যাটে যেত, এমনকি কবিতার হত্যার দিনও সে সেখানে গিয়েছিল। মহেশের মোবাইল লোকেশন আগেও সেই ফ্ল্যাটের আশেপাশে পাওয়া গিয়েছিল। সময় নষ্ট না করে পুলিশ সেই ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে জানা যায় ফ্ল্যাটটি টিকন চন্দ্র দেওরা নামের এক ব্যক্তির, যিনি মহেশের ঘনিষ্ঠ বন্ধু। এরপর পুলিশ ফ্ল্যাটের তল্লাশি শুরু করে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়। সেখানে মেঝের উপর কিছু রক্তের দাগ, একটি ছুরি এবং লোহার রড পাওয়া যায় যার ওপর রক্তের দাগ লেগেছিল। এছাড়া কিছু পোড়া কাপড়ও পাওয়া যায়। এসব প্রমাণ দেখে পুলিশ নিশ্চিত হয় যে মহেশ তার বন্ধু টিকম চন্দ্র দেওরার সাহায্যে কবিতাকে ধর্ষণ করে খুন করেছে। এই প্রমাণের ভিত্তিতে মহেশ এবং টিকম চন্দ্রকে আটক করে তদন্ত শুরু হয়। প্রায় ১২০ দিনের দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এক প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘটনাটি মিডিয়ার সামনে তুলে ধরে। পুলিশ জানায় ২৪ আগস্ট দুপুর ১টায় কবিতা রায়না তার বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেদিন প্রথমে তিনি মহেশের বুটিকে কাপড় আনতে গিয়েছিল। যেহেতু তিনি প্রায় সেখানে যেতেন, তাই মহেশ তার ওপর খারাপ নজর রেখেছিল এবং তাকে নিজের দখলে আনতে চেয়েছিল। সেদিন মহেশ তাকে বলেছিল সে তার কাপড়গুলো তার ফ্ল্যাটে রেখে এসেছে, তাই সেগুলো দেওয়ার জন্য সে কবিতাকে সেখানে নিয়ে যায়। ফ্ল্যাটে পৌঁছে মহেশ এবং টিকম চন্দ্র কবিতার সঙ্গে জোরজবরদস্তি করে এবং পরে তাকে খুন করে তার দেহ টুকরোকে ইমলি চক ব্রিজের নিচে ফেলে দেয়। এইসব প্রমাণের ভিত্তিতে মহেশকে শেষমেশ কোর্ট নিয়ে গিয়ে সাজা শোনানো হয়। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মহেশ জেলে ছিল, কিন্তু ২৬ মে ২০১৮তে প্রমাণের অভাবে মহেশকে নির্দোষ ঘোষণা করা হয়। আদালত জানায় মহেশ এবং কবিতাকে কখনো একসঙ্গে দেখা যায়নি এবং কোনো শক্ত প্রমাণ ছিল না যা মহেশকে অপরাধী প্রমাণ করতে পারে। এই রায়ের পর ইন্দোরের মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায়। এক পক্ষ মনে করে মহেশই প্রকৃত খুনি ছিল, তবে প্রমাণের অভাবে বেঁচে গেছে, আর অন্য পক্ষ পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলে, অভিযোগ করে যে মহেশকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজও এই মামলার আসল অপরাধীকে তা অজানা। এখন প্রশ্ন ওঠে, মহেশ কি সত্যিই দোষী ছিল, নাকি এর পেছনে অন্য কেউ ছিল? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রহস্যময় অপরাধ কাহিনী, যেটা আজ পর্যন্ত সলভ হয়নি। আপনারা যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে এমনই অপরাধ কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।